আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জানব। দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা পড়ব সেটের কিছু ক্লাসিফিকেশন আছে সে সম্পর্কে। সেটের ক্লাসিফিকেশনের মধ্যে আছে সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, পূরক সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, এ ধরনের অনেকগুলো সেট আছে। সেই সেটগুলো সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আমরা জানব সসীম সেট। দেখো, সসীম সেট, সসীম বলতে কি বোঝাচ্ছে? যেটাকে গণনা করে শেষ করা যায় বা যেটার শেষ আছে, যার একটা নির্দিষ্ট সীমানা আছে, এর বাইরে সে যেতে পারবে না, তাকে বলা হচ্ছে সসীম। তাহলে সেট কাকে বলছে? যে সকল সেটের উপাদান গণনা করে শেষ করা যায় তাকে বলা হচ্ছে সসীম সেট। যেমন উদাহরণ দেখো, আমরা যদি একটি সেটকে এ দ্বারা প্রকাশ করি এবং সেখানে যদি আমরা ভ্যালু দিই 1 2 3 এইভাবে আমাদের 100 পর্যন্ত গেল ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে দেখো, এই সেটটাকে কি সেট বলতে পারি বলো? এই সেটটা কিন্তু সসীম সেট। কেন সসীম সেট? কারণ এটার স্টার্টিং ভ্যালু যেমন আছে সেটার এন্ডিং ভ্যালু আছে, মানে এটা শুরু আছে এবং শেষও আছে, সেটাকে বলা হচ্ছে সসীম সেট। এবং দেখো, অসীম সেট তাহলে কি হবে? অসীম সেট হবে যে সকল সেটের কি করা যাবে না, উপাদানগুলো আমাদের গণনা করে শেষ করা যাবে না। তাহলে আমরা যদি এই যে এইখানে যে লাস্ট ভ্যালুটা দিয়েছিলাম 100, এই 100টাকে যদি আমরা মুছে দিই, দেখো 1 2 3, এই যে এ সেটের ভ্যালু আছে 1 2 3, এখানে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমরা জানি না, এইভাবে চলতেই থাকবে। তাহলে সেটা হয়ে যাবে কি? অসীম সেট। তাহলে দেখো, অসীম সেট যদি আমরা বলি, তাহলে সেই অসীম সেটের যদি সংজ্ঞা আসে যে অসীম সেট কাকে বলে, তাহলে আমরা কিন্তু লিখব যে সকল সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না সে সকল সেটকে বলা হয় অসীম সেট। তাহলে দেখো, আমরা একই সংজ্ঞা দিয়ে কিন্তু জাস্ট একটু একটাতে গণনা করা যায়, একটাতে গণনা করা যায় না, এই যায় এবং যায় না এই দুইটা জিনিস চেঞ্জ করলেই কিন্তু আমরা অসীম সেট এবং সসীম সেটের সংজ্ঞা খুব সহজভাবে দিতে পারছি। তাহলে আমি এখানে 2-3টা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সসীম সেট এবং অসীম সেট আবার একটু বুঝিয়ে দিই। দেখো, এখানে আমি এ বি সি ডি 4টি সেট নিয়েছি। হ্যাঁ, 4টি সেট নিয়েছি। এখন আমরা এখান থেকে ফাইন্ড আউট করব কোনটি অসীম সেট, কোনটি সসীম সেট, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কিন্তু প্রথমে শিখেছিলাম কি সসীম সেট কাকে বলে? যে সকল সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করা যায় তাকে বলা হচ্ছে সসীম সেট। অসীম সেটকে কীভাবে বলা যাবে? যে সকল সেটের শুরু আছে কিন্তু শেষ নেই সে সকল সেটকে অসীম সেট বলা হয়। তো চলো আমরা এখন এ বি সি ডি এগুলো থেকে ফাইন্ড আউট করব কোনটি অসীম সেট, কোনটি সসীম সেট। দেখো, আমরা যদি বইয়ের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞার সাথে যদি আমরা মিলাই যে সকল সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করা যায় তাদেরকে বলা হয় সসীম সেট। তাহলে আমরা এখানে দেখি এই 4টার মধ্যে সসীম সেট কোনগুলো। দেখো, আমরা গণনা শুরু করি। 1 2 3 4 5, 5টি উপাদান আছে। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা গণনা করে বের করতে পেরেছি এ সেটের উপাদানগুলো কতটি আছে। তার মানে কি, গণনা করে এটা শেষ করতে পেরেছি, তার মানে এটা হয়ে যাবে আমাদের সসীম সেট। এবার আমরা দ্বিতীয়টা দেখি, বি সেট। বি সেট দেখো 1 3 5, যদি আমরা বইয়ের সংজ্ঞাটা দেখি তাহলে কি হচ্ছে 1 2 3টা উপাদান আছে আমাদের। তার মানে দেখো, আমরা কিন্তু উপাদান সংখ্যা গণনা করে শেষ করে ফেলেছি, তার মানে এটিও হয়ে যাবে আমাদের সসীম সেট। তারপরে আমরা সি নাম্বার সেটটাকে দেখি। দেখো, আমাদের সি নাম্বার সেটের উপাদান আছে 1 2 3, এখানে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি না আর কত আছে, কারণ এগুলোর শেষ নেই, এন্ডিং নেই। তার মানে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু আমাদের সসীম সেট হবে না। এবং ডি নাম্বার সেট দেখো, এখানে আছে 15 30 45 60 75, এইভাবে যেতে যেতে 150-এ গিয়ে শেষ হবে। তার মানে দেখো, এই যে ডি নামক যে সেটটি আছে, এই ডি সেটটি কিন্তু আমাদের এন্ডিং ভ্যালু আছে। তার মানে কি, এটা গণনা করলে শেষ হয়ে যাবে। কোথায় গিয়ে শেষ হবে? 150 যখন চলে যাব, 150-তে গেলে সেটা শেষ হয়ে যাবে। তার মানে এটিও একটি আমাদের সসীম সেট। এবং এই যে একটি, এটি আমাদের হবে শুধুমাত্র অসীম সেট। দেখো,
এটির কিন্তু কোনো এন্ডিং নেই। আমি কিন্তু প্রথমে বলেছিলাম সসীম সেটের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে সকল সেটের উপাদানগুলোর স্টার্টিং ভ্যালু মানে শুরু আছে এবং এন্ডিং ভ্যালু মানে শেষ আছে সেগুলোকে বলা হবে আমাদের সসীম সেট। দেখো সসীম সেট যে তিনটি হয়েছে সেগুলোর দেখো প্রথম শুরুর একটি ভ্যালু আছে, আমাদের যে উপাদানগুলো উপাদানের শুরু আছে এবং উপাদানের শেষ আছে, দেখো শুরু আছে এবং শেষ আছে, সেগুলোকে আমরা বলেছিলাম সসীম সেট। এবং যেগুলো শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলেছিলাম অসীম সেট। দেখো অসীম সেটের শুরু আছে কিন্তু শেষ কিন্তু নেই, এই জন্য এটা হয়ে গেছে অসীম সেট। তাহলে আমাদের কিন্তু সসীম সেট এবং অসীম সেট শেষ। এখন আমরা ফাঁকা সেট সম্পর্কে জানব। ফাঁকা সেট বলতে কি বোঝাচ্ছে? যেই সেটের কোনো উপাদান সংখ্যা নেই, যেই সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না তাকে বলা হচ্ছে ফাঁকা সেট। দেখো একটা উদাহরণ দিয়ে বলি, এ নামক একটি সেট নিয়েছি, সেই সেটের মধ্যে কোনো ভ্যালু নেই, সেটা ফাঁকা সেট হয়ে যাবে। দেখো এই সেটের মধ্যে যদি 0 নামে একটি ভ্যালু থাকে সেটি কিন্তু ফাঁকা সেট না। 0 কিন্তু একটা সেটের উপাদান। আমরা যদি মনে করতে পারি স্বাভাবিক সংখ্যায় যেমন আমাদের যদি বলে তোমার ব্যালেন্স 0 0, তার মানে তোমার ব্যালেন্সে কোনো টাকা নেই, 0 0, সেটা বললে কিন্তু আমাদের এটা কোনো ভ্যালুই না, 0 0 কোনো ভ্যালু কিন্তু আমরা ধরি না। কিন্তু যখন আমরা সেট নিয়ে কাজ করব তখন সেটের মধ্যে যদি এরকম 0 থাকে, 0 কিন্তু একটি সেটের উপাদান, তাহলে এটা কিন্তু আমাদের ফাঁকা সেট আর হবে না। ফাঁকা সেট হতে হলে আমাদের এ সেটের ভিতর কোনো মানই থাকা যাবে না। বুঝতে পারছো বিষয়টা? ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তাহলে দেখো ফাঁকা সেট সম্পর্কে আমাদের জানা শেষ। এখন ভেন চিত্র সম্পর্কে আমরা একটু জানবো। দেখো ভেন চিত্র সম্পর্কে বইয়ে বলা হয়েছে জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে চিত্রগুলোকে ভেন চিত্র নামে পরিচিত। দেখো তাহলে ভেন চিত্র আমরা যখন আঁকাবো এর আকৃতিগুলো আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ আকারেও দিতে পারবো। এই তিনটি আকারে কিন্তু আমরা ভেন চিত্র তৈরি করতে পারবো। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরেই ভেন চিত্র নিয়ে একটু কাজ করব, তখন আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো ভেন চিত্রটা আসলে কেন প্রয়োজন হবে আমাদের। এখন আমরা উপসেট সম্পর্কে জানবো। সেটের যে ধারাবাহিকতা সেটা কিন্তু সামনে আরও আসবে। সেটের ধারাবাহিকতার মাঝে আমাদের উপসেট সম্পর্কে জানতে হবে এবং প্রকৃত উপসেট সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? এজন্যে যেহেতু আমরা বইয়ের সিকোয়েন্স অনুযায়ী শিখতে যাচ্ছি, এই কারণে আমরা বইয়ে যেহেতু আমাদের উপসেট কথাটি এসেছে, উপসেট এবং প্রকৃত উপসেট এসেছে, সেটা আমরা আগে থেকে শিখে যাব, সামনে গিয়ে আমাদের আরও অনেক কাজে লাগবে। আগে আমরা একটা সেট নিব। একটি সেটের উপাদান নিয়েছি ABC। এই একটি সেটের উপাদানগুলোকে আমরা বেশ কয়েকভাবে সাজাতে পারবো। চলো আমরা সেটা একটু সাজিয়ে দেখি। এই উপসেটকে সাজালে আমাদের দেখো A, B, C এই তিনটাকে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা সেট হিসেবে প্রকাশ করতে পারি, যে এই ভ্যালুগুলোকে আমরা এইভাবে সাজাবো A সেট, B সেট, C সেট। তারপরে দেখো কি করা যায়, দুইটা করে নিব ভ্যালু। আমরা A এবং B নিয়ে একটি কাজ করব এবং A এবং C নিয়ে একটি সেট বানাবো। তারপরে দেখো B এবং C এর সঙ্গে একটি সেট তৈরি করব। দেখো তার আগে আরেকটা জিনিস বলি, একটা সেটে যদি B, A এরকম একটি উপাদান থাকে এবং A এবং B এইভাবে যদি উপাদান থাকে, তাহলে দুইটিই কিন্তু সমান। মানে A আগে বা পরে বা B আগে বা পরে, এর মানে কিন্তু এমন নয় যে এই দুইটা উপাদান আলাদা হয়ে যাবে, মানে দুইটা সেট আলাদা আলাদা সেটের উপাদান হয়ে যাবে বা দুইটি আলাদা হবে, এমনটি কিন্তু নয়। এই দুইটি কিন্তু সমান, মানে A আগে থাকার পরে থাক। যেমন আমরা এখানে B C নিয়েছি, সিটাকে যদি আগে নিই, বিটাকে যদি পরে নিই, আমাদের কিন্তু সেম মানই আসবে, ঠিক আছে? তাহলে দেখো দুটি করে নিয়ে আমাদের করা হয়ে গেল। এখন আমরা তিনটি একসঙ্গে নিব, A, B, C তিনটি সেট একসঙ্গে নিয়েছি এবং প্রত্যেকটা সেটেরই একটি কমন উপসেট আছে, সেটিকে বলা হয় ফাঁকা সেট। এই যে আমাদের সেই ফাঁকা সেট, তার মানে এই সম্পূর্ণ এ সেটের এই যে উপাদানগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে লিখতে চাই, তাহলে আমরা কিন্তু এইভাবে এগুলোকে আলাদা করতে পারবো। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি একটু এক্সট্রাভাবে শিখিয়ে রাখি, সেটি হচ্ছে একটা সেটের উপাদান সংখ্যা
কতটি আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা সেটের উপসেট কতগুলো হবে সেগুলো কিন্তু নির্ণয় করা যায়। সেটার নিয়মটা হচ্ছে এই যে আমাদের যে সেটের উপাদান আছে এটাকে যদি আমরা n হিসেবে ধরি তাহলে এর সূত্রটা হবে 2n। দেখো আমাদের এখানে 2 লিখলাম, এখানে n আছে কয়টি, মানে উপাদান আছে কয়টি, তিনটা লিখে দিলাম। তার মানে এখানে ভ্যালু হয়ে গেল 2/3 মানে 8। দেখো আমাদের এখানে গণনা করো, গণনা করলে কিন্তু আমাদের 8টি উপসেট হয়েছে। ঠিক আছে, এভাবে যদি আমাদের কোথাও যদি n এর মান 4 হয় তাহলে কিন্তু আমাদের 2/4 হয়ে যাবে এবং ভ্যালুগুলো হবে 16টি, মানে উপসেট হবে 16টি। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি কিন্তু দেখে নিতে পারো যে আসলে তোমার উপসেটগুলো সঠিক হয়েছে কিনা। দেখা যাচ্ছে 2/3 মানে আমাদের 3টি উপাদান আছে, 3টি উপাদানকে আমাদের কি করতে বলছে, উপসেট তৈরি করতে বলেছে সেই 3টি উপাদান দিয়ে। এখন আমি যদি কোনো সামহাউ একটি মিস করে ফেলি, মিস করে দেখা যাচ্ছে আমার এখানে 7টি উপসেট হয়েছে, তখন তুমি যদি এই নিয়মটা না জানো যে তোমার কয়টি উপসেট হতে হবে, সেটা যদি তুমি না জানো তাহলে 7টি রেখেই চলে আসবে। আর 7টি যদি রেখে চলে আসো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হবে। কারণ উপসেট যখন তুমি তৈরি করবে তখন কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই যে 3টি উপাদান দিয়ে কিন্তু আমাকে 8টি উপসেট তৈরি করে দেখাইতে হবে। একটি মিসিং হলে বা একটি বেশি হয়ে গেলে কিন্তু আমাদের হবে না। তো এই জন্যে এই নিয়মটা জানা খুবই প্রয়োজন। তার মানে উপসেট বলতে বোঝাচ্ছে একটি সেটের ভেতরে অবস্থিত যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা উপাদানকে যদি আমরা শ্রেণীবিন্যাস করে লিখলে সেই প্রত্যেকটা উপাদানই হবে ওই সেটের একটি উপসেট। ঠিক আছে, দেখো এই যে এই সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে লিখেছি। প্রথমে সিঙ্গেল লিখেছি, তারপরে ডাবল লিখেছি, তারপরে সবগুলো একসঙ্গে নিয়েছি এবং আরেকটি আমাদের ফাঁকা সেট নিয়েছি। সেই সেট এই যে প্রত্যেকটা মানই কিন্তু উপাদানই কিন্তু এই সেটের উপসেট হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো আমরা উপসেট নির্ণয় কিন্তু শিখে ফেলেছি। এখন আমরা দেখব প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করতে হয়। প্রকৃত উপসেট বলতে ওই সকল সেটকে বলা হয় দুইটি সেট থাকবে, একটি সেটের উপাদান সংখ্যা আরেকটি সেটের উপাদান সংখ্যার মধ্যে থাকতে হবে, কিন্তু একটি সেটের উপাদান আরেকটি সেটের উপাদানের থেকে কিছুটা হলেও বেশি বা কম থাকতে হবে। দেখো উদাহরণের সাথে দেখো, পি নামে একটি সেট নিয়েছি, এখানে ভ্যালু নিলাম এ বি সি। কিউ নামে একটি আমরা সেট নিয়েছি, সেখানে ভ্যালু নিলাম বি সি। তাহলে দেখো এইখানে কিউ এর ভ্যালুগুলো কিন্তু সবই আমার পি এর মধ্যে আছে, কিন্তু পি এর ভ্যালু কিউ এর মধ্যে সবগুলো নেই। তার মানে দেখো আমি বলেছিলাম না দুইটি সেট থাকতে হবে, দুইটি সেটের একটি সেটের ভ্যালু সবগুলো অপর সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু অপর সেটের সবগুলো ভ্যালু যে প্রথম সেট সেই সেটের মধ্যে থাকতে পারবে না, মানে কিছুটা হলেও কম থাকতে হবে। দেখো পি সেটের ভ্যালু ছিল এ বি সি এবং কিউ সেটের ভ্যালু আছে বি সি। দেখো এইখানে কিন্তু একটি উপাদান কম আছে, এই কারণে কিউ হয়ে যাবে প্রকৃত উপসেট পি এর। কিউ পি সেটের প্রকৃত উপসেট। দেখো প্রকৃত উপসেটের চিহ্ন কিন্তু এইটা। ও সরি, আমি তোমাদেরকে উপসেটের চিহ্নতে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখো ওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রকৃত উপসেটের ক্ষেত্রে এ বি সি এটা আমরা লিখলাম এবং বি একটি সেট নিলাম, বি সেটের ভ্যালু সেম দিলাম, তাহলে কি হয়ে যাবে এ প্রকৃত উপসেট বি, এ উপসেট বি হয়ে গেল। দেখো উপসেট এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে খালি একটাই পার্থক্য, সেটি হচ্ছে উপসেটের নিচে এরকম একটি দাগ থাকতে হবে, প্রকৃত উপসেটে কোনো দাগ থাকবে না। এবং উপসেটের প্রত্যেকটা মানে এ এবং বি দুইটি আমাদের সেট ছিল, দুইটি সেটের ভ্যালু কিন্তু সমান হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এইখানে যে পি এবং কিউ যে আমাদের সেট দুইটি ছিল, দুইটির সেটের ভ্যালু কিন্তু সেম না। কিউ সেটের ভ্যালু আমাদের পি সেটে সম্পূর্ণ আছে, কিন্তু পি সেটের যে ভ্যালু বা উপাদান যেটাই বলি সেই উপাদানগুলো কিন্তু কিউ সেটে সম্পূর্ণ নেই। এই কারণে আমাদের কিউ সেটটা পি সেটের প্রকৃত উপসেট হয়ে গিয়েছে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? প্রকৃত উপসেট এবং উপসেট কাকে বলে? চলো আমরা এখন সামনের দিকে যাই। দেখো এখন আমরা সেটের সমতা সম্পর্কে জানবো। দেখো সেটের সমতা বলতে বোঝাচ্ছে দুই বা ততোধিক সেটের যদি ভ্যালুগুলো সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে সেটা কি বলছে সেটের সমতা। আমি উদাহরণের সাথে দেখাই। দেখো
এম নামক একটি সেটের ভ্যালু আছে 1 2 3। এন নামক একটি সেট আছে, সেই সেটের ভ্যালু আছে 1 2 2 3 3 1 2 3 এইভাবে আছে। ঠিক আছে, দেখো এম সেটের উপাদান এবং এন সেটের উপাদান সংখ্যা কিন্তু আলাদা, বাহ্যিক দিক দিয়ে দেখছি আলাদা। এটি উপাদান সংখ্যা আছে 1 2 3, এটির উপাদান সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে সেটের মধ্যে একই জিনিস বারবার রিপিট হয় না, তার মানে এন সেটটাকে আমাদের সামারি করতে হবে। দেখো 1 আছে এখানে একটা, এখানে একটা, তার মানে একটা 1 হবে। 2 আছে এখানে একটা, দুইটা, তিনটা 2 আছে, তিনটা 2 মুছে গিয়ে একটি 2 হয়ে যাবে। 3 আছে 1 2 3টা, সেটা 3 এইভাবে হয়ে যাবে। তার মানে প্রকৃতভাবে এন সেটের উপাদান সংখ্যা হবে 1 2 3। এম এবং এন দুই সেটের উপাদানই কিন্তু সেম, তাহলে আমরা কিন্তু এইভাবে এম সমান সমান এন লিখতে পারি। তার মানে এম সেট এবং এন সেটের ভ্যালু দুইটাই সমান, এটাকে বলা হচ্ছে সেটের সমতা। তার মানে কি বলা হচ্ছে, দুইটি সেটের যদি সকল মান সমান হয়ে যায় বা দুইটি সেটের যদি উপাদানগুলো একই হয়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে সেটের সমতা বা সমান সেট। এখন আমরা একটি সেট আমরা নিব, সেই সেটের উপসেট নির্ণয় করতে হবে কিভাবে সেটা শিখব, এবং প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে কিভাবে সেটি শিখব। আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। চলো দেখো, আমি একটি প্রশ্ন নিয়েছি, সেখানে পি নামক একটি সেট দেওয়া আছে, সেটের মধ্যে উপাদান দেওয়া আছে এক্স ওয়াই জেড। এখানে বলা হচ্ছে এই পি সেট এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তার মানে এখানে দেখো দুইটি টার্ম আছে, কিন্তু একটি আমরা পি সেটের উপসেট নির্ণয় করব, তারপরে আমরা পি সেটের যে উপসেটগুলো ছিল উপসেটগুলো থেকে প্রকৃত উপসেট নির্ণয় করা শিখব। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো চলো আমরা এটা এখন নির্ণয় করি। সমাধান আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পি সমান, পি সেট সমান এক্স ওয়াই জেড। অতএব পি সেটের উপসেট সমূহ সমান সবগুলো উপসেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব, এবং একটা উপসেট লেখা শেষ হয়ে গেলে সেটাকে আমরা কমা দিয়ে শেষ করব। পি সেটের প্রথমে উপসেট আমরা এক্স নিব, মানে সবগুলো সিঙ্গেল নিব, এক্স ওয়াই জেড। তার মানে দেখো সিঙ্গেল নেওয়া শেষ, এবং পি সেটের উপসেট সংখ্যা কত হবে সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে নির্ণয় করে নিতে পারি। এটা রাফ আকারে দেখো, 2 এর পাওয়ার n কিন্তু আমরা জানি। দেখো n মানে হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, তারপরে 2 এর পাওয়ার 3, উপাদান আছে 3টি, তাহলে দেখো ভ্যালু হবে 8। তার মানে আমাদের উপসেট হয়ে যাবে 8টি উপসেট আমাদের তৈরি করতে হবে। চলো দেখি আমাদের 8টি উপসেট হয় কিনা। 8-এর যদি কম হয় বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উপসেট নির্ণয়ে কোথাও ভুল আছে, সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখো আমরা এখানে এক্স ওয়াই জেড এটি 3টি নিয়েছি, এবার 2টি করে কাজ করব। এক্স ওয়াই এবং এক্স জেড একবারে নিব, এক্স জেড। এখন আমরা করব ওয়াই জেড। দেখো 2টা করে নেওয়া হয়ে গেল। এখন আমরা 3টি একসঙ্গে নিব, এক্স ওয়াই জেড 3টি একসঙ্গে নিয়েছি। এখন আমরা গুনবো কয়টি হয়েছে। একটি কম হবে, সেই একটি কি সেটা তোমরা একটু গেস করতে থাকো, আমি ততক্ষণ তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কয়টি আছে। 1 2 3 4 5 6 7, একটি কম আছে। সেই একটি কি, আমি কিন্তু প্রথমে বলেছিলাম প্রত্যেকটা সেটেরই একটি নির্দিষ্ট উপসেট থাকবে, মানে একটা ফিক্সড উপসেট থাকবে। সেই সেটের কোনো ভ্যালু থাকুক আর না থাকুক সেটি হচ্ছে ফাঁকা সেট। তার মানে এখানে আমাদের ফাঁকা সেটটা মিসিং আছে, এই যে ফাঁকা সেট দিয়ে দিলাম। আমাদের তাহলে এখন 8টি উপসেট হয়ে গেল। দেখো গুনো 1 2 3 4 5 6 7 8, দেখো 8টি উপসেট হওয়ার কথা ছিল, 8টি উপসেট হয়ে গেছে। তার মানে আমরা পি সেটের উপসেট সমূহ কিন্তু নির্ণয় করেছি। এখন আমরা পি সেটের প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করব। পি সেটের প্রকৃত উপসেট আমরা প্রথমে ফাঁকা সেট দিয়ে শুরু করি। তারপরে দেখো এই 3টাই কিন্তু যাচ্ছে, এটা, কারণ এগুলো এক্স ওয়াই
জেড, এগুলো দেখো সবগুলোই কিন্তু পি সেটের মধ্যে আছে, কিন্তু এই যে উপসেট যেটা আছে এটা কিন্তু পি সেটের সবগুলো মান এই সেটগুলোর মধ্যে কিন্তু নাই, মানে একটার মধ্যে নাই। দেখো এক্স, এখানে কিন্তু এক্স ওয়াই জেড আছে, তার মানে এখানে শুধু এক্স আছে, তার মানে আরও দুইটি মিসিং আছে এরকম। হ্যাঁ, তারপরে দেখো এক্স ওয়াই, এটাও এখানে দুইটা, এখানে আছে তিনটা। এক্স জেড, এটাও আমরা প্রকৃত উপসেট হবে। তারপরে ওয়াই জেড, এটিও প্রকৃত উপসেট হবে, কিন্তু শুধুমাত্র বাদ যাবে এক্স ওয়াই জেড, কারণ এই সেটে, এটাকে যদি আমরা এই সেটের নাম যদি আমরা কিউ ধরি, কিউ সেটের যে ভ্যালু পি সেটের ভ্যালু দুটাই সমান হয়ে যায়, সমতা হয়ে যায়। সমতা তো আমাদের হওয়া যাবে না। প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যেই সেটের প্রকৃত সেট আমরা নির্ণয় করতে যাব সেই সেটের ভ্যালু সম্পূর্ণ উপাদান মিলে গেলে সেটা প্রকৃত উপসেট হবে না, সেটা শুধু উপসেট হয়ে যাবে। দেখো শুধু উপসেটে আমাদের এক্স ওয়াই জেড আছে, যেটি পি সেটের একটি উপাদান, এবং প্রকৃত উপসেটে দেখো এক্স ওয়াই জেড এখানে কিন্তু আমাদের নেই। কেন নেই? কারণ এক্স ওয়াই জেড নিলে সেটা উপসেট হয়ে যায়, সেটা প্রকৃত উপসেট হবে না। তার মানে দেখো একটি সেট দেয়া থাকলে সেই সেটের উপাদান সমূহগুলোকে নিয়ে আমরা উপসেট নির্ণয় করতে পারবো এবং প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো। এখন আমরা সেটের অন্তর সম্পর্কে জানবো। সেটের অন্তর বলতে বোঝাচ্ছে বিয়োগফল, একটি সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদানের বিয়োগ করব আমরা, এবং সেটি কিন্তু আমাদের জেনারেল যে নিয়মের বিয়োগ আছে সেই নিয়মের বিয়োগ না। তো এই বিয়োগটা কিন্তু একটু এক্সেপশনাল বিয়োগ, মানে এটা সেটের বিয়োগ যেহেতু, তার মানে বুঝতে পারছো সেটের বিয়োগ তো আমাদের সাধারণ বিয়োগের মতো হবে না। তো এই সেটের অন্তর আমরা এখন শিখব। দেখো আমি সেটের অন্তরের জন্য একটি প্রশ্ন তুলে নিয়েছি, আমরা প্রশ্নটা সমাধান করব, প্লাস প্রশ্ন সমাধান করতে করতে আমরা শিখব সেটের অন্তর কিভাবে করতে হয়। দেখো এখানে আমরা পি নামক একটি সেট নিয়েছি, এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে। এখানে আছে এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ, তারপরে আছে এবং কিউ এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক, এবং এক্স এর ভ্যালু হবে 12 সমান অথবা 12 থেকে ছোট হলে পি বাদ কিউ নির্ণয় করো। দেখো আমরা একটু জিনিস জানি, সেটের অন্তরকে আমরা পি বাদ কিউ এটা আমরা পড়ব, মানে বিয়োগকে বাদ বলবো বা পি বাদ কিউ এইভাবে, মানে এই যে দুইটা নিয়ম এই দুইভাবে আমরা শিখতে পারি। এইটাকে আমরা পি বাদ কিউ, এইটা আমাদের মানে লিখবো এটা, কিন্তু পড়বো আমরা এটা, এই মাইনাসকে আমরা বাদ বলে জানবো, পি বাদ কিউ অথবা পি বাদ কিউ, এই দুইটা যে কোনো একটা ভাবে থাকবে, এইটা অথবা এইটা থাকবে। তো আমরা এখানে পি বাদ কিউ নিয়েছি এইভাবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমত আমাদের পি এর ভ্যালুগুলো আগে নির্ণয় করে নিতে হবে, তারপরে কিউ এর ভ্যালু নির্ণয় করতে হবে, তারপরে আমাদের পি থেকে কিউ বাদ দিব। তো চলো আমরা প্রথমে পি এবং কিউ নির্ণয় করে নিই। দেখো পি যদি নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের 12 এর গুণনীয়কগুলো আমাদের বের করে নিতে হবে। 12 এর গুণনীয়ক সমূহ আমাদের নির্ণয় করতে হবে। দেখো 12কে আমরা ভাঙলে কি হয়, দেখো 1 গুণ 12 এটা করা যাচ্ছে, তার মানে 1 গুণ 2 গুণ 6, 6 দুগুণা 12 এটা করা যাচ্ছে, 1 গুণ 2 গুণ 2 গুণ 3 এটা কিন্তু করা যাচ্ছে, আবার 1 গুণ 4 গুণ 3 এটাও কিন্তু করা যায়। তার মানে দেখো আলটিমেটলি আমরা 12 এর গুণনীয়ক সমূহ পেয়েছি 1 2 3 4 6 আর 12 নিজেই। দেখো 12 1 12, 6 দুগুণা 12, 3 4 12, দেখছো হয়ে গেল কিন্তু আমাদের। তার মানে 12 এর গুণনীয়কগুলো আমরা যেহেতু নির্ণয় হয়ে গিয়েছে, তার মানে আমরা পি সেটের ভ্যালুগুলো পেয়ে যাব 1 2 3 4 6 আর 12। দেখো এখন আমরা কিউ সেটের উপাদানগুলো নির্ণয় করব। দেখো কিউ সেটের উপাদান নির্ণয়ের আগে 3 এর গুণিতক নির্ণয় করতে হবে। 3 এর গুণিতক বলতে 3 এর ঘরের নামটা 3 1 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, তার মানে এইগুলো হচ্ছে আমাদের 3 এর গুণিতক। এবং এখানে এক্স এর ভ্যালু কিন্তু বলেছে যে এটা 12 এর সমান অথবা 12 এর থেকে ছোট হতে হবে, তার মানে 12 পর্যন্ত যেতে পারবো, 12 এর ওই পাশে আর যেতে পারবো না। তার মানে এখানে আমাদের কিউ এর ভ্যালু হয়ে যাবে 3 6 9 এবং 12। এখন আমরা পি থেকে কিউ বাদ দিব, পি বাদ কিউ, বিষয়টা মাথায় রাখবে। দেখো পি থেকে কিউ বাদ দিতে বলেছে, তার মানে যেটা থেকে যেটা বাদ দিতে বলেছে পি প্রথমে থাকবে, কিউ পরে যাবে। বিষয়টা ক্লিয়ার রেখো, পি প্রথমে রাখতে হবে, কিউ তারপরে বাদ আকারে যাবে, মানে পি থেকে কিউ বাদ দিব, কিউ থেকে কিন্তু পি বাদ দিলে কিন্তু অ্যান্সার হবে না, ভুল হবে। তার মানে আমরা এখন এখানে
পি এর ভ্যালুগুলো লিখে নিব 1 2 3 4 6 12 এবং বাদ কিউ এর ভ্যালু লিখে নেব, কিউ এর ভ্যালু 3 6 9 12। দেখো সেটের অন্তর যখন করতে যাব, পি এর যে উপাদানগুলো থাকবে, পি এর উপাদানের মধ্যে যদি কিউ এর উপাদান বিদ্যমান থাকে সেই উপাদানটাকে বাদ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার হও। পি সেটের উপাদানের মধ্যে যদি কিউ সেটের উপাদান থাকে তাহলে পি সেটের উপাদান থেকে সেগুলো বাদ দিয়ে যেগুলো অবশিষ্ট থাকবে সেইগুলো বসাই দিতে হবে। চলো তাহলে আমরা করি। দেখো পি সেটের মধ্যে 1 আছে, কিউ সেটের মধ্যে 1 নেই, তার মানে এটা বাদ যাবে না। পি সেটের মধ্যে 2 আছে, কিউ সেটের মধ্যে 2 নেই, তার মানে এটা বসে যাবে। পি সেটের মধ্যে 3 আছে, কিউ সেটের মধ্যে 3 আছে, তার মানে এই 3 আর এই 3 বাদ, এটা আর বসবে না। দেখো পি সেটের মধ্যে 4 আছে, কিউ সেটের মধ্যে 4 নাই, তার মানে 4 বসে যাবে। পি সেটের মধ্যে 6 আছে, কিউ সেটের মধ্যেও 6 আছে, তার মানে এটা বাদ। দেখো পি সেটের মধ্যে 12 আছে, কিউ সেটের মধ্যে 12 আছে, তার মানে এটাও বাদ। তার মানে এই যে মান বসে গেল। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে, স্যার এখানে তো 9 আছে, এখানে তো 9 নেই, আপনি উত্তরে কেন 9 নেননি কেন? সেই সকল শিক্ষার্থীদের জন্য আমি বলতে চাই, তোমরা কিন্তু আমার আগের কথাটা ভালোভাবে তাহলে তোমরা লক্ষ্য করনি। আমি বলেছিলাম পি সেটের উপাদান সমূহের মধ্যে যদি কিউ সেটের উপাদান সমূহ থেকে থাকে তাহলে পি সেটের উপাদানের মধ্য থেকে সেই সকল উপাদান বাদ গিয়ে বাকি উপাদানগুলো বসে যাবে। দেখো তো এখানে কি পি সেটের মধ্যে কি 9 আছে? 9 নেই, নেই জন্যই তো 9 এখানে আসবে না। 9 যদি দিয়েই দিব তাহলে তো সেটের অন্তর করা হলো না। সেটের অন্তরের নিয়মই হচ্ছে এটা, যেই সেট থেকে যেই সেট অন্তর করতে বলেছে বা বাদ দিতে বলেছে আমাদের কি করতে হবে, সেই সেটের ভ্যালু মানে কিউ সেটের ভ্যালু, যে সেটটা বাদ দিব সেই সেটের ভ্যালু যা থাকে থাকুক, সমস্যা নাই আমার। এখানে আরও 101টা থাকতে পারে ভ্যালু, আমার সমস্যা নেই, কিন্তু সেই ভ্যালুগুলো কি পি সেটের মধ্যে আছে কি না সেটা আমাকে দেখতে হবে। পি সেটের মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ, বাকিগুলো বসাই দিছি, বাকি যেই উপাদানগুলো ছিল সেগুলো বসাই দিছি। দেখো যেহেতু আমি তোমাদেরকে পি থেকে কিউ বাদ করে দেখিয়েছি, এখন এটা প্রশ্নে নেই কিউ থেকে পিটা আমরা বাদ করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে। কিউ থেকে পি সেট বাদ করে দিব, তার মানে কিউ সেটের উপাদানগুলো লিখবো 3 6 9 12। এটা থেকে বাদ দিব পি সেটের উপাদান। পি সেটের উপাদান কি ছিল? 1 2 3 4 6 12। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, কিউ সেট থেকে পি সেট বাদ দিচ্ছি, মানে পি সেটে কী কী উপাদান আছে ওগুলো আমার দেখার বিষয় না, আমি দেখব কিউ সেটের উপাদান সেটা পি সেটের উপাদানের সাথে মিলে গেছে কিনা। যেগুলো মিলে যাবে সেগুলো বাদ চলে যাবে। তাহলে এখন দেখি আমরা কিউ সেটের 3 পি সেটের 3 আছে, তার মানে 3 3 বাদ। কিউ সেটের 6 পি সেটের 6 আছে, তার মানে এটা আর নিব না। কিউ সেটের 9 পি সেটে কিন্তু 9 নেই, তার মানে 9 বসে গেল। কিউ সেটের 12 পি সেটে 12 আছে, তার মানে 12 বাদ হয়ে গেল। এখন অবশিষ্ট আছে কিউ সেটে, দেখো শুধু 9টাকে আমরা বসাই নিছি। পি সেটে দেখো 1 2 4 কিন্তু বেঁচে আছে, কিন্তু ওখানে কি বেঁচে আছে ওগুলো আমার দেখার বিষয় না, আমাকে দেখতে হবে আমার এই সেটে কি কি বেঁচে আছে সেটা আমাকে শুধু বসাইতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।